মা চলে যাওয়ার পর জীবনটা কতটা কঠিন হয়ে গেছে তোমার কাছে? রাত্রে ঘুম হয় না, মানে সকালে তাড়াতাড়ি উঠে মানে তুমি নিজে একজন কন্যা সন্তানের মা, এবং সমাজের এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, মেয়েদের নিরাপত্তা নেই বললেই চলে। তুমি নিজে কতটা ভয়ে থাকো তোমার মেয়েকে নিয়ে? কিছু হবে না, মানে আমি জানি না, মানে এটা চলতেই থাকবে আর এইভাবেই আমরা দেখতে থাকবো। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ম্যাডাম সেনগুপ্তা, আর আজকে আমরা এই ছবিটি নিয়ে কথা বলবো। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। মেয়েকে আমার জাস্টিস দিতেই হবে, এটা একটা মায়ের লড়াই। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে তোমায় যেটা জিজ্ঞাসা করবে, এই যে ছবিটা, এই ছবির মধ্যে একটা ব্যক্তিত্ব, একটা আবেগ, সমস্তটাই এর মধ্যে জড়িয়ে আছে, এবং একটা আঘাত, মা তার সন্তানকে হারিয়ে ফেলার যেই আঘাতটা, তো এটা যখন অফারটা তোমার কাছে সবার প্রথম আসে, তোমার কেমন লেগেছিল এই গল্পটা পুরোটা শুনে? অ্যাকচুয়ালি এই ছবিটা, মানে এই ছবিটার মধ্যে অনেক কিছু আছে। মানে একটা হচ্ছে যে মা মেয়ের একটা সম্পর্ক, এবং মার একটা সাংঘাতিক লড়াইয়ের গল্প, যেখানে মেয়ের সঙ্গে ভালোবাসা, সংঘাত, তারপর একজন মানে একজন স্ত্রীর গল্প, স্বামীর সঙ্গে তার একটা সম্পর্ক, এক বন্ধুর গল্প, একজন কার্টুনিস্টের গল্প, একজন ইনভেস্টিগেটরের গল্প। সো অনেকগুলো জিনিস মিলিয়ে মিশিয়ে আছে এটার মধ্যে। স্পেশালি আমি যখন কোনো কাজ করি, আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আরো কি কি ভালো মানে চরিত্র থেকে বের করা যায়, বা আরো নতুন কিছু বের করতে পারি কিনা। আর মা মেয়ের সম্পর্ক তো চিরন্তন, আমরা পুরাতনও পেয়েছি এভাবে, এবং সেটা খুবই সাকসেসফুল হয়েছে। এবং এই ছবিটার একটা মা মেয়ের দিক আছে, যেখানে আমি মনে করি মার সাথে মেয়ের সম্পর্কটা বা মেয়ের সাথে মার সম্পর্কটা সব যতটাই আবেগের, আবার ততটাই অভিমানের। তো যেরকম আমার মার সঙ্গে সবসময় একটা অভিমানের সম্পর্ক চলতো। তো সেই জন্য সব মিলিয়ে মা আর মেয়ের সম্পর্কের যে গভীর জায়গাগুলো, সেগুলো খুব সুন্দর আছে। বাবা আমাদের কোনো দিনও ছেড়ে যায়নি মা, তুমি আমাকে বাবার কাছ থেকে কেড়ে নিয়েছিলে। এই ছবিটার কোন দিকটা সব থেকে বেশি ভালো লেগেছে? এই ছবিটার মধ্যে যে দিকটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই অনুলেখা সেনগুপ্ত, যেটা এই চরিত্রটা আমি করেছি, মানে সে তার জীবনটাকে একটা দারুণ ভাবে বদলায়। মানে একটা জায়গা থেকে অনুলেখা আর একটা জায়গায় থেমে থাকে না, সে পৌঁছয়, এবং সেখানে ও একেবারে পাল্টে যায়, একটা অন্যরকম মানুষ হয়ে যায়, এবং সেই মানসিকতাটা এত স্ট্রং হয়ে যায় ও ভেতর থেকে, যে ও কোনো কিছুরই ঝুঁকি নেয়, ও কোনো কিছুই পরোয়া করে না, সব কিছুতেই ও ঝুঁকি নিতে চায়। অনুলেখা এবং মানে ম্যাডাম সেনগুপ্তা যেন একটা, এক সময় ও অনুলেখা ছিল, এক সময় ম্যাডাম সেনগুপ্ত হয়ে ওঠে। ওই যে একটা দারুণ ট্রানজিশনের জায়গা, খুব সুন্দর। ওটা আমাকে খুব, মানে আমাকে খুবই আকৃষ্ট করেছে। আর সায়ন্তন এত সুন্দরভাবে মানে চরিত্রটাকে মানে লিখেছে, এবং অবশ্যই ওর টিম যারা একসাথে কাজটা করেছে, দুর্দান্ত কাজটা করেছে আর কি। একদমই তাই। তুমি বললে যে চরিত্রে তোমার মানে একদিকে মা, একদিকে স্ত্রী, এবং একদিকে বন্ধু, সব রকম যে দিকগুলো, তো এই তোমার যে চরিত্রটা, তোমার কোন দিকটা সব থেকে বেশি নাড়া দিয়েছিল তোমার এই চরিত্রটা করতে গিয়ে? আমার সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল সবগুলো দিক আর কি। মামের দিকটা তো আছেই, সেটা তো আমি পড়েওছি, কিন্তু এমনি তো আমার নাড়া দিয়েছিল এই যে কার্টুনিস্টের ভিতরে যে একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড এসে যায়, এবং সে কোনো কিছু পরোয়া করে না, সবকিছুর মধ্যে সে ঝাঁপিয়ে পড়ে, ঝুঁকি নেয়। এবার আমার পার্সোনাল লাইফেও আমি অনেক ঝুঁকি নিই, এবং অনেক কিছুই মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেখানে হয়তো আমার সেটা না করলেও চলে। তো এখানেও আছে যে ও কিছুতেই মেনে নিতে পারে না যে মানে ও মানে বসে থাকবে, ও নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। খুনি অন্য কেউ নাকি একই খুনি, আমাদের কনফিউজ করতে চাইছে। এই চরিত্রটার সাথে তোমার নিজের বাস্তব জীবনের কোনো মিল খুঁজে পেয়েছো চরিত্রটা করতে গিয়ে? অনেকগুলো মিল আছে। এরকম এই চরিত্রটা প্রচন্ড ঝুঁকি নিতে ভালোবাসে, যেটা তুমি বললেই যে তুমি খুব ভালোবাসো। এই চরিত্রটা বন্ধুত্বের মানে বন্ধুত্বকে মর্যাদা দেয়, যেখানে এখানে আমার আর রাহুল বোসের একটা দুর্দান্ত মানে বন্ধুত্বের জায়গা আছে, যেটা ও মর্যাদা দেয় বন্ধুত্বকে, এবং বন্ধুত্বের এই খুব সুন্দর জায়গাটা ও
ওরা মানে তুলে ধরে, মানে সেটাও একটা নজির। মানে একটা ছেলে আর একটা মেয়ে যে খুব ভালো বন্ধু হতে পারে, আর বন্ধু যে বন্ধুর পাশে এসে দাঁড়াতে পারে, সেটার একটা খুব ভালো নজির আছে এখানে। ও কি জানতো অনন্যা ওর নিজের মেয়ে? সাত্তকী কি সত্যি মিতুলের খুনের সাথে ইনভলভ? একজন মা তার সন্তানকে দেখানো হয়েছে যে হারিয়ে ফেলেছে। তো একজন মা যখন একজন সন্তানকে হারিয়ে ফেলে, সেখানে কি শুধু শোক কাজ করে, নাকি তার জীবনের একটা অংশ তার জীবন থেকে বাদ হয়ে গেছে বলে মনে হয় তোমার ক্ষেত্রে? শোনো, সন্তান হারানো আর মা হারানো মনে হয় যে জীবনের থেকে একটা তোমার অঙ্গ বাদ হয়ে গেছে। তো এইটা মানে আমি মর্মে মর্মে বুঝছি। আমার মা চলে গেছে কয়েকদিন আগে, তো আর তারপরে এই মা আর মেয়ের এই ছবিগুলো আসছে। তো আমার মনে হয় যে মা মানে হয় না, মা হচ্ছে মানে কি বলবো, মা হচ্ছে একটা সেই ইয়ের মতো ছোট্ট শব্দ, কিন্তু ব্যাখ্যা করা যায় না, শব্দ ব্যাখ্যা করাও যায় না। মানে মানে বুকের ভেতর সবসময় কাঁপতে থাকে আর কি মার কথা ভাবলে। আর সন্তান হচ্ছে তোমার নিজের মানে রক্ত মাংসের একটা ভেতরের সবকিছু মিলিয়ে সন্তান। মানে সন্তান আলাদা, মানে সন্তান চলে যাওয়া মানে নিজের জীবনের অংশ চলে যাওয়া। তো আমার কাছে এই দুটোই খুব ইম্পর্টেন্ট সম্পর্ক আর কি। আর সন্তান চলে গেলে মানুষ মানে মরে বেঁচে থাকে আর কি। একদমই পাথরের মতো বেঁচে থাকা, আর কিছুই নয়। একদমই তাই। তুমি যেটা বললে তোমার মা কিছুদিন আগে তোমার কাছে চলে গেছে, তো আমাদের এই মা শব্দটা খুব ছোট্ট, কিন্তু এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই সত্যিই পারবো না। তুমিও হয়তো পারবে না, আমিও হয়তো পারবো না। মা চলে যাওয়ার পর জীবনটা কতটা কঠিন হয়ে গেছে তোমার কাছে? মা চলে যাওয়ার পর এত কঠিন হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। যে এত মানে এত সবকিছু ফাঁকা হয়ে গেছে, যে যত কিছুই করি মানে আর কিরম হয়ে গেছে এখন, মানে না রাত্রে ঘুম হয় না, মানে সকালে তাড়াতাড়ি উঠে মানে ভেতরে একটা হয়তো মানে মনে হচ্ছে যে এটা কাজ করছে, কিন্তু ভেতরে একটা কোনো অস্থিরতা কাজ করছে। মানে সেটা পুরোপুরি মার জন্য, সেটা আমি বুঝতে পারি এখন যে মা না থাকা মানে পুরো সম্ভব পৃথিবীটাই ফাঁকা, পুরো ফাঁকা হয়ে যাওয়া মা না। সেটা হয়তো মা চলে গেলে আমরা বুঝতে পারি তুমি খুবই আবেগপ্রবণ হয়ে গেছো, সেটা আমরা বুঝতেই পারছি না। মা আসলে মা থাকা না থাকার মধ্যে এতটাই তফাৎ, সেটা হয়তো মা থাকতে আমরা কেউ বুঝতে পারি না। আমরা জানি মা তো আছে, মা তো থাকবেই। একদমই তাই। এটাই মানে মা না থাকা মানে জীবনের সবকিছুই চলে যাওয়া। অবশ্যই আছে, তোমার মা তোমার কাছে আছে, ওপর থেকে আশীর্বাদ করছে। সেই জন্য হয়তো তুমি একের পর এক এত ভালো ছবি, পুরাতনের মতো একটা ছবি দর্শকদের উপহার দিয়েছো, এবং এটাও সেই মা মেয়েরই গল্প। তো মা চলে যাওয়ার পর মা সেই রয়েই গেছে, হয়তো থাকলে দেখলে আরো বেশি খুশি হতে পারতো। মা অনেক খুশি হতেন এই ছবিটা দেখতে পেলে, আর ওই ইনফ্যাক্ট পুরাতনটাও দেখতে পেলে মা খুব খুশি হতেন। যে কিন্তু যাই হোক, মা অনেক করেছিলেন যে তোমার এই ছবিটা ভালো হবে, দেখবো। আচ্ছা, মানে এটা জানতো তখন যে পুরাতনের বিষয়টা? পুরাতন মা তো পুরাতন তো আমরা মামিতে যখন দেখালাম বম্বেতে, তারপরে এসেই তো মা অসুস্থ হয়ে গেল। আর মা কিরকম 3 সপ্তাহের মধ্যেই মা চলে গেল, মানে কিছুই করা গেল না আর কি। সেটাই, একটার পর একটা খারাপ হতে হলো, ফেস দিয়ে যেতে হয়েছে। একদমই তাই, বুঝতেই পারছি। যাই হোক, মা মেয়ের একটা সম্পর্ক, তোমার সাথে যদি জিজ্ঞাসা করি তোমার মেয়ের সম্পর্কটা ঠিক কেমন? তোমার সাথে তোমার মায়ের যে সম্পর্কটা ছিল, সেম জিনিসটাই কি তোমার সাথে তোমার মেয়ের ক্ষেত্রে হয় বা হচ্ছে? তুমি সেটাকে বুঝতে পারো? মেয়েরও একটা যেটা হয় যে মেয়েও খুব অনেক কিছু মানে আমার কাছে মানে এখন ওদের একটু গ্রিভান্স তো থাকে মার টাইম নেই। কারণ এই যে এখন মেয়ে আছে কলকাতায়, কিন্তু আমার এত প্রমোশন চলছে, এত টাইম দিতে পারছি না। তারপরে বলবে যে তোমার বাড়িতেও লোক, তোমার বাইরেও লোক, তোমার অফিসেও লোক, তোমার ওপরেও লোক, তোমার নিচেও লোক, তো আমরা কখন তোমার টাইম পাবো? তো আমেরিকাতে এবার যখন আমার মানে ফিল্ম ফেস্টিভ্যালে এবার পুরাতন দেখালো, আমার প্রাইজও পেলাম আমরা, তো তখনও ও এসেছিল আমার সাথে আমেরিকাতে, আর আমার ছেলে বস্টন থেকে এসেছিল। তো আমি বললাম ঠিক আছে তোমরা ভাই বোনরা একটু থাকো, আমি একটু কাজটা শিখে আসছি। বলছে এখানেও তোমাকে পাচ্ছি না, ওখানেও তোমাকে পাচ্ছি না। আমেরিকা তো মানে এই মিটিং, এই হয়তো কারোর সাথে দেখা করা, তারপরে এই স্ক্রিনিং, এই কোয়েশ্চেন আনসার করা,
করতে করতে ওদের আর সময় দেওয়া হচ্ছে না। সময় দেওয়া হচ্ছে না। তো যাই হোক, তাও চেষ্টা করি যখন সিঙ্গাপুরে চলে যাই কিছুটা সময়, বা আমরা একটা হলিডে, একটা জোর করে আমরা একটা হলিডে নিচ্ছি এবার। আচ্ছা আচ্ছা। এবার বলেছে মা তুমি যদি একটা কাজ করো ওই হলিডে তাহলে খুব ভালো হবে। আর আমিও আবার বলি আচ্ছা ঠিক আছে, এটা একটা মিটিং আছে করে নি। তো ওরা খুব ইয়ে করে, অবশ্য একটু সময়টা নিয়ে হয়, বা আমার বরের সাথেও হয়। আচ্ছা, বড় বলতে থাকে যে সময় দিচ্ছি। বরের সাথে এত বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু ওই একটা জায়গাতে এখনো আমাদের সমস্যা, সেটা তো এটা সময়। আমাকেও বলবে যাবে না কোথাও, থাকো এখানেই থাকো, এখন যেতে হবে না, শুটিং করতে হবে। তারপর আমি বলবো যে ও আচ্ছা শুটিং না করলে, তুমি বললে আচ্ছা তোমার নেক্সট ছবি কি আছে, এক্স্যাক্টলি দুটোকে ব্যালেন্স তো করতে হবে। আর আমি তো মানে ছবির হিরোইন না, মানে কাজ তো আমার না, আমাকে ছাড়া তো ছবিটাই হবে না। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা। সবারই সময় নিয়ে সময় নিয়ে একটা যুদ্ধ চলছে, বোঝাই যাচ্ছে। মায়ের সাথে যেটা বললাম, আচ্ছা কথায় বলে না যে মায়ের সাথে সন্তানের যে বন্ডিংটা, এটা একদম বন্ধুর মতো হওয়া দরকার, এই বিষয়টা তুমি কতটা মেনে চলো? না, আমার কাছে দুটো জিনিস আছে। একটা হচ্ছে মায়ের সাথে মেয়ের সম্পর্কটা একটা লেভেল অব্দি বন্ধুত্ব নিশ্চয়ই থাকা উচিত, কিন্তু তার একটা অভিভাবকত্ব থাকা উচিত, সেটা বজায় রেখে। মানে অভিভাবক যে মানে অভিভাবক বা মানে আমাদের মানে গুরুজনরা, মানে মারা বাবারা যে ধরনের আমাদের মানে একটা কোথাও শাসন, একটা কোথাও তাদের মানে অভিভাবকতা, এই জিনিসগুলো কিন্তু দরকার। মানে সবটাই বন্ধুত্ব বা সবটাই একই হয়ে গেলে তাহলে মা আর সন্তানের মধ্যে, মা বাবা আর সন্তানের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কারণ মা বাবার কাছ থেকে আমরাও যেগুলো শিখেছি সেগুলো তো আমাদের সন্তানদের আমরা বলবো, আবার আমাদের কাছ থেকে ওরা যা শিখবে পরের জেনারেশনকে ওরা দেবে। তো এইভাবেই তো ধারাবাহিকভাবে চলে এসেছে সবকিছু। তো সেই জন্য আমার ধারণা যে কিছুটা হলেও মা বাবার একটা মানে অনুশাসন থাকা উচিত, এটা দরকার। মানে বন্ধুত্বটাও দরকার, মানে এমন একটা জিনিস দরকার যেখানে মা বাবার কাছে মানে সেফলি সবকিছু এক্সপ্রেস করতে পারবে, যেখানে কোনো মনে হবে না যে মা বাবা একটা সাংঘাতিক ওকে টর্চার করবে। কিন্তু তারপরে একটা অনুশাসনও থাকা দরকার। একদমই তাই। তুমি নিজে একজন কন্যা সন্তানের মা, এবং সমাজের এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে মেয়েদের নিরাপত্তা নিয়ে, মেয়েদের নিরাপত্তা নেই বললেই চলে। যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, পেপারে বলো বা টিভিতে বলো, সেই জায়গা থেকে তুমি নিজে কতটা ভয়ে থাকো তোমার মেয়েকে নিয়ে? দেখো, মেয়ে সন্তানের ভয় তো থাকবেই, কারণ মনে হয় যে সবসময় একটা কোথাও ওকে একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রাখা উচিত। আর ওর নিজেরও সচেতন থাকা উচিত, বা সচেতনতা বাড়ানো উচিত নিজের পারিপার্শ্বিক সম্বন্ধে। এই জিনিসটাও দরকার, মানে যতটা আমরা বলবো ততটা নিজেরও সচেতন হওয়া দরকার। কারণ সব জায়গায় তো তুমি যেতে পারবে না, সব জায়গায় আমি যেতেও পারবো না, সব জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভবও না। আর তাছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নিজের সেলফ ডিফেন্সটাও নিজেকে জানতে হবে, থাকতে হবে। কারণ পারিপার্শ্বিকটা তো খারাপ, কিন্তু নিজের জায়গাটাকে যদি ও শক্ত বেশি করে, তাহলে পারিপার্শ্বিকতার সঙ্গে ও মোকাবিলা করতে পারবে বা যুঝতে পারবে বা সেই ব্যাটলটা করতে পারবে। তো সেই কনফিডেন্স, আত্মমর্যাদা, আত্মসম্মান এবং সেলফ ডিফেন্স ফিজিক্যালিও ইকুইপড হতে হবে। একদমই তাই। আমি যে কথাটা তুমি বলছিলাম যে নিরাপত্তার কথা, মেয়েদের নিরাপত্তার কথা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দুদিন আগে একটা ঘটনা শুনলাম যে কসবা ল কলেজে, তুমিও শুনেছো সবাই, এর আগেও একটা এরকম একটা ঘটনা ঘটেছিল। কেন মনে হয় মানে কোন জায়গাটা আমি জানি না, আমার কিছু বলার নেই, মানে এই একই জিনিস ঘটেই চলেছে, কিন্তু কোনো কিছুর কোনো সুরাহা তো হচ্ছে, কিছু হবে না। মানে আমি জানি না, মানে এটা চলতেই থাকবে আর এইভাবেই আমরা দেখতে থাকবো। কারণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এত কিছু বলার পর, এত কিছু হওয়ার পর, এত আন্দোলন হওয়ার পর, তারপরেও এত কিছু হওয়ার পরেও তারপরে মানুষের মানে তাদের যে এইরকম ধরনের কোনো স্পৃহা বা এরকম ধরনের কোনো মানে ইচ্ছা থাকতে পারে, মানে অসুস্থ মানসিকতা। আমি এটাই সুস্থ মস্তিষ্ক, অসুস্থ মানসিকতা, অসুস্থ মানে মানে কি বলবো, মনোমানসিকতা, কেউ বলার নেই। মানে সারা মানে চলেই যাচ্ছে, মানে হয়েই যাচ্ছে। এটা এত আন্দোলন, এত রাত দখল, তারপরেও সেই একই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, হয়েই যাবে। জানি না এর শেষ কোথায়। একদমই তাই। নিশ্চয়ই কোথাও গিয়ে একটা শেষ আমরাও দেখতে পাবো এটার। সামনেই ম্যাডাম সেনগুপ্ত রিলিজ করছে, অনেক এক্সাইটমেন্টও আছে, অনেক টেনশনও আছে, কারণ স্বাভাবিক দুটোই থাকবে। তো এক্সাইটমেন্ট কতটা, চাপ কতটা রয়েছে? এক্সাইটমেন্ট তো আছেই,
কারণ আমার যে কোনো ছবি যখন রিলিজ হয় তখন এক্সাইটমেন্ট থাকেই, কারণ ছবিটার পিছনে আমরা প্রচন্ড খাটাখাটনি করি এবং ছবিটা এইভাবে চেষ্টা করি প্রমোশন করতে যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার বার্তা। আমাদের প্রডিউসার, নতুন একজন প্রডিউসার, নন্দী মুভিজ, এটা দিয়েই শুরু হয়েছে এই ছবিটা দিয়ে, এবং সায়ন্তন ঘোষাল ডিরেক্টর। দারুণ দারুণ কাস্টিং, রাহুল বোস, কৌশিক সেন, পরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, অনুপমের মিউজিক। অলরেডি যেতে দাও যেতে দাও গানটা আমাদের হিট হয়ে গেছে। খুঁজে পেলে না আমাকে, আমি খুঁজে পাইনি তোমায়। 4 জুলাই রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত, মিস করবেন না কিন্তু, কারণ আপনারা আমার পুরাতনকে এত ভালোবাসা দিয়েছেন, তারপরেই আসছে ম্যাডাম সেনগুপ্ত, একেবারে নতুন ছবি, নতুন মোড়ক, রহস্য, অনেক কিছু আছে, মানে একেবারে টান টান থ্রিলার আপনাদের জন্য আমরা আনছি। আর এর কাস্টিং তো শুনেই নিলেন, মিউজিকের কথা শুনলেন, আর আপনাদের একদম নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে ম্যাডাম সেনগুপ্ত। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।